নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফডনবিস। ফের একবার তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্ডে। অন্যদিকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আজই। তার শপথ নেওয়ার কথা রয়েছে। মহারাষ্ট্রের যে নির্বাচন, সেই নির্বাচনে মহাজোটী জোট জেতার পরেই আজকে শপথ গ্রহণ এবং দীর্ঘ যে টানাপোড়েন চলছিল যে কে মুখ্যমন্ত্রী হবেন এবং কে উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, সেক্ষেত্রে গতকালই বিষয় ঠিক হয়ে গিয়েছে, যেখানে উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্ডে। পাশাপাশি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ফের দেবেন্দ্র ফডনবিস। সমঝোতায় রাজি শিন্ডে, যোগ দিচ্ছেন মহারাষ্ট্র সরকারে। মুখ্যমন্ত্রী ফডনবিস, উপমুখ্যমন্ত্রিত্বে রাজি শিন্ডে। জবনিকা পতন মহারাষ্ট্র নাটকের দেবেন্দ্র ফডনবিস ও অজিত পাওয়ার সহ রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন একনাথ শিন্ডে। এরপরই শিন্ডে জানান, 2.5 বছর আগে মুখ্যমন্ত্রী হিসেবে আমার নাম প্রস্তাব করেন ফডনবিস, এবার আমি ওর নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করব। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল মহারাষ্ট্রের মহাজোটীর অন্দরে। 288 আসনের রাজ্য বিধানসভায় বিজেপি, শিন্ডেপন্থী শিবসেনা ও অজিত পাওয়ার অনুগামী এনসিপি মহাজোটী নিরঙ্কুশ গরিষ্ঠতা পেলেও কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে টালবাহানা চলছিল। ভোটের ফল প্রকাশের পর প্রায় 2 সপ্তাহ ধরে মূলত বিজেপি ও একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার মধ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিল্লিতে দফায় দফায় বৈঠক হয় মহাজোটীর বাকি শরিকের সঙ্গে। 132 আসনে জয়ী হওয়া বিজেপি বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করতে চায়। দেবেন্দ্র রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটিয়ে বিজেপির সমর্থনে সরকার গড়ার কারিগর শিবসেনা নেতা শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বৃহত্তম দল হলেও সে যাত্রা জোট রক্ষাকে অগ্রাধিকার দিতে দলের নির্দেশে বেনজিরভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফডনবিস উপমুখ্যমন্ত্রী হন। বিজেপির পক্ষ থেকে পরিষদীয় নেতা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ও গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে। যদিও দপ্তর বন্টন নিয়ে চাপা অসন্তোষ জারি রয়েছে, আপাতত তা দমিয়ে ফেলা হলেও পরবর্তীকালে তা কী রূপ নেয় সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফডনবিস ছাড়াও একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার শপথ নেবেন। ফডনবিসের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হয়ে ফের সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার ঘটনা ভারতের পরিষদীয় ইতিহাসে নজির গড়ল। কলকাতা টিভি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিট। কলকাতা টিভির হাতে চার্জশিটের তথ্য, আর সেই চার্জশিটে রয়েছে একাধিক বহু বড় ব্যবসায়ীর নাম। দেখুন কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটের তথ্য কলকাতা টিভির হাতে। চার্জশিটে ইডি দাবি, এখনো পর্যন্ত এই মামলায় প্রায় 151 কোটি 26 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে 29 জনের। শনিবার ব্যাংশিল কোর্টে 250 পাতার এই চার্জশিটটি পেশ করেছে ইডি। তাতে প্রায় 10,000 নথি রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় 7 কোটি টাকা। এবার ইডির পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটেও উঠে আসলো লিপস অ্যান্ড বাউন্সের নাম। একই সঙ্গে চার্জশিটে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের একাধিক সংস্থার নাম, রয়েছে মার্লিন গ্রুপের মতো নামী সংস্থার নাম। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এখনো পর্যন্ত জামিন পেয়েছেন অর্পিতা, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডির মামলায় এখনো জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবারই পার্থ জামিন মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হয় আইনজীবীদের। কলকাতা টিভি। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টের রায় স্থগিত। আদালতে ভৎসনার মুখে পার্থর আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। এই ধরনের লোক কি করে জামিন পাবেন, প্রশ্ন শীর্ষ আদালতের বিচারপতির। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত থেকে জামিনে বেরিয়ে এসেছেন অনেকে। প্রশ্ন উঠছিল, এবার কি তবে জামিন পাবেন পার্থ?
এই আবহে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পার্থর আইনজীবী। বুধবার পার্থর জামিন নিয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহিতকে। যেখান থেকে টাকা উদ্ধার হয়েছে সেই জায়গার মালিক নন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়েছে, তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন জামিন পাবেন না? প্রশ্ন তোলেন পার্থর আইনজীবী। এদিকে জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়ও। জামিন পেলে প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি তিনি। এরপরে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েন পার্থর আইনজীবী। বিচারপতির কথায়, পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, এই ধরনের লোক কি করে জামিন পাবেন? প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় নিতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। অন্যদিকে পর্ষদও সমস্ত ঘটনার দায় এড়াতে পারে না বলে দাবি করেছেন তিনি। এই আবহে বিচারপতির পর্যবেক্ষণ, যারা জামিন পেয়েছেন তারা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তাই নিজের দপ্তরে কি হচ্ছে সেটা তার জানা উচিত। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কিভাবে প্রভাবিত হবে তা খতিয়ে দেখতে হবে। দুর্নীতিতে যুক্ত হওয়ার পরেও যদি পার্থ চট্টোপাধ্যায়কে মুক্তি দেওয়া হয়, তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে? এই প্রশ্ন তোলেন বিচারপতি। বুধবার সুপ্রিম কোর্টে পার্থর জামিন মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। যে খবর এই মুহূর্তে নজর রাখবো, মগরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। মগরায় এই ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনায় দুজন দুষ্কৃতীকে আটক করেছে মগরা থানার পুলিশ। ত্রিবেণী থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রও। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি, তবে এই ঘটনাতে ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। মগরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এই ধরনের বোমাবাজি করার অভিযোগ উঠেছে। পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। দেবেশ, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এই ধরনের ঘটনা, পুলিশের গাড়ি লক্ষ্য করে কেন বোমা মারা হলো? দেখো অভিক, তোমাকে জানাই, পুলিশ সূত্রে জানা গেছে আনুমানিক 10টা নাগাদ পূর্ব বর্ধমানের কালনা থানা এরিয়া থেকে একটি গাড়ি ডাকাতি হয় সেখানকার একটি বাড়িতে, এবং ডাকাতরা বন্দুক ঠেকিয়ে সেখান থেকে সর্বস্ব লুট করে বোমাবাজি করতে করতে সেখান থেকে চম্পট দেয় এবং গুপ্তিপাড়া হয়ে হুগলি জেলায় ঢোকে। আর এই খবর যায় বলাগড় ও মগরা পান্ডুয়া থানার প্রতিটি থানায়, এবং তারা তৎক্ষণাৎ নাকা চেকিং শুরু করে। প্রথমে বলাগড় থানার সামনে ওই ডাকাত দল পরে এবং বলাগড় থানা ধাওয়া করে কোনো রকমে বলাগড় থেকে সেখানে তারা পেরিয়ে কুন্তিকাট ব্রিজে পার হয় এবং মগরা পালপাড়ার কাছে গেলে আরটি অফিসার টিম রাস্তায় তাদের দুষ্কৃতীরা আটকায় এবং ধাওয়া করে। দুষ্কৃতীরা মগরা কালীতলা যে ব্রিজ আছে সেই ব্রিজে উঠলেই সেখানে নাকা চেকিং করছিল পুলিশ, সেখানে তারা আটকে যায় এবং পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে তারা পুলিশের গাড়িতে বোমা মারতে থাকে। বোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতি হয়, যদিও গাড়িতে থাকা পুলিশ কোনো ক্রমে প্রাণে বাঁচে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজন ডাকাতকে ধরে ফেলে মগরা থানার পুলিশ। বাকি ডাকাতরা বাইক ফেলে পালিয়ে যায়। সাথে সাথে মগরা আইসি নেতৃত্বে মগরা থানার বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় এবং ওই যে দুজন ডাকাতকে তারা ধরে, তাদের কাছ থেকে গাড়ি এবং বন্দুক উদ্ধার হয় এবং ঘটনাস্থলে উপস্থিত হয় হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামাংশী সেন এবং অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় এবং সেই যে দুষ্কৃতীরা ধরা পড়ে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। আজ তাদের চুক্তি আদালতে তোলা হবে। অভিক, ধন্যবাদ। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের 48 ঘন্টার মধ্যেই তৈরি হলো বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। বিধায়কদের সদস্য সংখ্যা 225। গ্রুপ অ্যাডমিন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার থেকে যাবতীয় অভাব অভিযোগ অভিমানের কথা এই গ্রুপেই জানাতে পারবেন বিধায়করা। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। এখন থেকেই ভোটের প্রস্তুতি শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর দেন জনসংযোগের ওপরও। পাশাপাশি বিধায়কদের যাবতীয় অভাব অভিযোগ জানতে নির্দেশ দেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার। সেই নির্দেশ মতোই 48 ঘন্টার মধ্যেই তৈরি হলো তৃণমূল বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপের নাম ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বার্স। গ্রুপ অ্যাডমিন মন্ত্রী অরূপ বিশ্বাস।
গ্রুপের সদস্য সংখ্যা 225। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, কোনো সমীক্ষক সংস্থার কাছে মুখ খুলতে পারবেন না বিধায়কেরা। দলের ভেতরে কথা বলা যাবে না, তবে বিধায়কেরা ক্ষোভ, দুঃখ, অভিমান জানাতে পারবেন এই গ্রুপে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু জানানোর থাকে তা তিনি এখন থেকে বিধায়কদের এই গ্রুপেই জানাবেন। কোনো বিধায়ক সম্পর্কে দলের যদি কোনো বার্তা দেওয়ার থাকে তাও এই গ্রুপের মাধ্যমে জানাবে দল। দলের নতুন কর্মসূচি ও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। দলের তরফে গ্রুপের দায়িত্বে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায়। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে দলের ভেতরে শৃঙ্খলা রাখার জন্য। হ্যাঁ, তার মানে শৃঙ্খলার ব্যাপারটা তাদের দলের ভেতরে কতটা ভঙ্গুর তার জন্য বোঝা যায়। এখন যদি কাউকে আমার দল যদি বলে দেয় এই বিষয়ে কেউ মুখ খুলবেন না, তার জন্য কি আর হোয়াটসঅ্যাপ গ্রুপ লাগে? মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু লোক ভয়ে এবং ভক্তিতে মানেন, আর কিছু লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামাক্ষিপকে মানেন। ফলে এই লড়াই চল, গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বেরিয়েছে, সেটা আর হোয়াটসঅ্যাপে কখনো বন্ধ হবার নয়। এই যে বাচ্চাল্য সুলভ বাচ্চাদের মতন কথাবার্তা, হোয়াটসঅ্যাপ গ্রুপ কি শৃঙ্খলা রক্ষার জন্য বলা হয়? হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে কমিউনিকেশন। এইটুকুনি কি জানেন না? ওনাদেরও তো হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন মিথ্যে কথা প্রচারের জন্য। এতদিন তৃণমূল সংগঠনে তৃতীয় চোখের মতো কাজ করছিল ভোট কুশলী সংস্থা। তারাই সব বিধানসভা এলাকায় যোগাযোগ রাখত, সমীক্ষা করত, সেই রিপোর্ট দলে জমা দিত। এবার একই ছাদের তলায় সব বিধায়কেরা। দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম ধাপ হিসেবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি। রাজ্য পুলিশে ফের রদবদল। সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। এডিজি সিআইডি পদে ছিলেন রাজশেখরন, এডিজি ট্রেনিং পদে পাঠানো হলো রাজশেখরনকে। দময়ন্তী সেনকে পাঠানো হলো এডিজি পলিসিতে। আগেই রাজ্য পুলিশের রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই বুধবার নবান্নের তরফে প্রকাশ করা হলো নির্দেশিকা। সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। তাকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি ট্রেনিং পদে। এডিজি ট্রেনিং পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হলো রাজশেখরনকে। নতুন গোয়েন্দা প্রধানকে এখনো সেই নির্দেশিকা প্রকাশ করেনি নবান্ন। তবে কেন রাজশেখরনকে কম গুরুত্বপূর্ণ পদে সরানো হলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একই সঙ্গে আইপিএস অফিসার আর শিবকুমার, যিনি এডিজি পলিসি ছিলেন, তার জায়গায় আনা হয়েছে দময়ন্তীকে। রাজীব মিশ্র, যিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন, তাকে এডিজি মডার্নাইজেশন করা হয়েছে। সম্প্রতি একাধিক ঘটনা ঘটে গিয়েছে, যেখানে ট্যাপ কেসের মতো একটি ঘটনা ঘটে গিয়েছে, যেখানে সেগুলো আগে থেকে আটকানো যেত বলেই মনে করছে মুখ্যমন্ত্রী। এবং সেগুলো কেন আটকাতে পারলেন না? এই ধরনের হেভি যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে বা এই ধরনের হেভি ইউনিট যেগুলো রয়েছে রাজ্য পুলিশের, কেন আটকাতে পারলেন না এই ধরনের ঘটনা? সেটা নিয়েই রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণের জন্যই কিন্তু এই রদবদল বলে মনে করছেন হায়ার অফিসিয়ালসের কর্তারা, কিন্তু এমনটাই মনে করছেন তারা। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবাসে দুর্নীতির পাহাড়, বারবার দরিদ্রদের বঞ্চিত করে তালিকায় নাম উঠছে অট্টালিকার মালিকদের। এই অভিযোগ নতুন নয়। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আলিপুরদুয়ার সর্বত্রই একই ছবি। কোথাও আবার আবাসের বাড়ির ওপর দোতলা নির্মাণের অভিযোগ। আবাসের দুর্নীতিকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক দরজা। আবাসের তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কোথাও স্বজন পোষণ, কোথাও টাকা নিয়ে আবাসের বাড়ি দেওয়ার অভিযোগ। তালিকায় যোগ্যরা বঞ্চিত, কিন্তু অযোগ্যদের ভিড়, এমনও অভিযোগ বারবার সামনে এসেছে। আবাসের তালিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতেও একই ছবি। অভিযোগ, টাকার বিনিময়ে পাকা বাড়ির মালিকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আবাসের তালিকায়, অথচ বঞ্চিত দরিদ্ররা। তালিকায় নাম অন্তর্ভুক্ত না করলে বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শেখপুরা গ্রামের বাসিন্দারা। শুধু তাই নয়, রাজনৈতিক চক্রান্তের অভিযোগও তুলেছেন অনেকেই। আমাকে বলেছিল যে আপনার বাড়ি হবে, অবশ্যই আপনার বাড়িতে টাটির বাড়ি, আপনার বাড়ি হবে। তারপরে দেখা যাচ্ছে বাড়ি কাটা আছে। কেন আমরা কি বাড়ি পাবো না? টাকা পয়সা চেয়েছিল, টাকা পয়সার কথা বলেছিল না। হ্যাঁ, তাহলে রাজনীতির কারণে বাদ দিল। রাজনীতির কারণে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা,
এখন কি চাইছেন আপনারা? আমি চাই কি আমার বাড়ি দেখতে পাচ্ছ এরকম আছে, আর না হলে আমি বিডিওর কাছে যাব, বিডিওকে দেখাবো আমি। আবাস যোজনার ঘরের তালিকা থেকে একাধিক পরিবারের নাম বাদ পড়লেও থেকে যাচ্ছে বিলাসবহুল বাড়িওয়ালাদের নাম, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে প্রশাসনের গাফিলতিতেই বাদ পড়ছে সাধারণ মানুষের নাম, এমনটাই মনে করছেন মুর্শিদাবাদের ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলে একাধিক পরিবারের সদস্যরা। দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। সার্ভের কোনো গন্ডগোল ছিল কি, এখন সার্ভের দুর্বলতা কি জন্য করলো না তা জানি না। আমি অবশ্যই পাওয়ার যোগ্য। যোগ্যরাই যারা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য তারাই পাচ্ছে না, অযোগ্যরাই পাচ্ছে। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ দেখালেন বীরপাড়ার শতাধিক দরিদ্র মানুষ। তাদের অভিযোগ, আবাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেরই পাকা বাড়ি রয়েছে, অথচ যারা ভাঙা ঘরে বসবাস করেন এমন অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করেন তারা। যারা 2 তলা বিল্ডিং, যারা 3 তলা বিল্ডিং, যারা গাড়ির মালিক, তাদের নাম এসেছে, কিন্তু আমাদের গরিব সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে এই আবাস যোজনার ঘরের নাম থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার পরে সেই ঘরের উপরই দোতলা ঘর নির্মাণের অভিযোগ। শান্তিপুরে 18 নম্বর ওয়ার্ডের ডাবরেপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে 2015 থেকে 16 আর্থিক বর্ষে খোকন সরকার নামে এক ব্যক্তি আবাস যোজনার আওতায় ঘর পেয়েছিলেন, কিন্তু বর্তমানে সেই ঘরের পাশে এবং উপরে খোকন সরকারের পুত্র সুব্রত সরকার দোতলা ঘর নির্মাণ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে চর্চা। করা যায় না, কিন্তু আমাদের জায়গা তো ছোট, তাহলে কোথায় করব? আমাদের তো সেরকম মানে একটা জায়গা কিনতে গেলে তো অনেক পয়সার দরকার। আবাস যোজনার ঘর কবে পেয়েছে আমি বলতে পারবো না। আমরা 22 সালে নির্বাচিত হয়ে আসার পরে শান্তিপুর শহরে এই বোর্ডের হাতে আমরা ঘর দিতে পারিনি এখন পর্যন্ত। এরকম একটা মানুষের জনমুখী প্রকল্পকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে দুর্নীতির কোন পর্যায়ে নিয়ে যেতে হয় সেটা আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার দেখিয়েছে। দুর্নীতির শেষ কোথায়? কবে মিলবে আবাসের বাড়ি? প্রশ্ন তুলছেন বঞ্চিতরা। কলকাতা টিভি। বিডিওর নাম করে আবাস প্লাসের উপভোক্তাদের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান প্রতি উপভোক্তার কাছ থেকে 7,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। মালদহের বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকা দাবি করার এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। আবাস প্লাসের উপভোক্তাদের কাছ থেকে বিডিওর নাম করে 7,000 টাকা দাবি করেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান আব্দুল আহাদ। একটা ঘরে 7,000 করে সম্ভব? মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সূত্রে খবর, সম্প্রতি পঞ্চায়েত সদস্যদের একটি বৈঠকে প্রধান উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার কথা বলেন। টাকা চাওয়ার সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। অভিযোগ সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে আবাস দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। বাড়ি দেওয়ার নামে টাকা চাওয়ার বিরোধিতা করেছেন গ্রামবাসীরা। তারা কোনো মতেই টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ঘরের ব্যাপারে ওই 7,000 টাকা করে লাগবে, হ্যাঁ, বিডিওর টাকা লাগবে 7,000 টাকা করে। আমরা বলেছিলাম গেলে কোনো আমরা টাকা দিতে পারবো না। ওখান থেকে ওরা মিটিং থেকে বেরিয়ে গেছে, ওরা কোনো টাকা দিতে রাজি হয়নি, ওরা টাকা দিব না। আমরা ঘর প্রতি কত টাকা করে বলছি? 7,000 করে এক একটা ঘর প্রতি। দুর্নীতি প্রমাণ হলে যে যত বড়ই নেতা হোক না কেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, কাউকে রেয়াত করা হবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সর্বস্তরের নেতাদের নির্দেশ আছে, জেলাতে কোনো প্রধানই হোক, কোনো পঞ্চায়েতের মেম্বারই হোক, জেলা পরিষদ হোক, আমার মতন কাউন্সিলরই হোক, কোথাও যদি দুর্নীতি করে জনগণের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার জনগণের টাকার প্রকল্পগুলো বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজ বাড়ি আমার বাড়ি এই টাকা সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো প্রমাণ থাকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেয়াই করবে না, রেয়া তো দিবে না। আবাস প্লাসের তালিকায় যাদের নাম আছে তাদের 7,000 টাকা করে দিতে হবে। টাকা না দিলে নাম কাটা যাবে। অভিযোগ, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তিনি নাকি এই কথা বলেছেন। ওই বাংলা আবাস যোজনা নিয়েই সব গন্ডগোল,
ঘরের ব্যাপারে সব টাকা চাইছে, বিডিওর নাম করে টাকা চাইছে 7,000 টাকা করে। কি ওটা? এই নিয়ে অভিযোগ। এটা প্রধানই চেয়েছে, আরও সব বডির সব লোক ছিল, মেম্বাররা ছিল, আমিও ছিলাম, আরও সকলে সব মেম্বারই ছিল, সবাইকে টাকা হয়েছিল। কি বলছিল? এই তো আবাস যোজনার ঘরের উপরে টাকা নিতে হবে, সাধারণ মানুষের যাদের ঘরের নাম আছে তাদের কাছ থেকে 7,000 টাকা করে নিতে হবে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় আবাস প্রকল্পের পর্যালোচনায় নেমেছে প্রশাসন, আর তারপরেই প্রশাসনিক স্তরে একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে, যার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গৌতম অধিকারীর রিপোর্ট, কলকাতা টিভি। একটা ঘরে 7,000 করে ওরে বাপরে। জমি দখলের অভিযোগ উঠল শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত আলিপুরদুয়ার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে বিচার চাইছেন ওই জমির মালিক। পুলিশের উপস্থিতিতে জমি দখল করেছেন শাসক দলের এক কাউন্সিলর। এমনই অভিযোগে তোলপাড় আলিপুরদুয়ার। জমির মালিক আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শঙ্কর মিত্র। তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানিয়েছেন। অভিযোগ, জোর করে জমিতে খুঁটি পুঁতে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে আলিপুরদুয়ার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল এবং ওই কাউন্সিলরের আশ্রিত গুন্ডা বাহিনী রিভলভার নিয়ে এসে বাড়ির সামনে হুমকি দিয়ে যাচ্ছে। আইনজীবীর থেকে 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে বলেও ওই আইনজীবীর অভিযোগ। লোকাল কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল ওরফে পল্টন বেশ কিছু গুন্ডা বাহিনী নিয়ে জবরদস্তি আমার এই জমি দখল করে। আলিপুরদুয়ার ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এই গুন্ডাদের অত্যাচারে। রাম, প্রকাশ, গদাই এদের অত্যাচারে আলিপুরদুয়ার ছাড়তে বাধ্য হব আমি। তার আরও অভিযোগ, কাউন্সিলর বেআইনি বালি পাথরের ব্যবসা করেন, আবাস যোজনার দুর্নীতির সঙ্গেও যুক্ত। অন্যদিকে আলিপুরদুয়ার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এটা একদম ভিত্তিহীন অভিযোগ, এইটার কোনো সারবত্তা নেই। কারণ ওনার কোন জমিতে দখল হলো, কোন জমি নিয়ে ছেলেপেলে টাকা ছিল, সের জন্য আমার উপরে ইয়ে করবে। আর কোথায় কে টাকা চেয়েছে সেটা উনি বলুক যে এই লোকগুলি টাকা চেয়েছে বা কখন ওনার কাছে টাকা ছিল, আমার তো জানা নেই এই ধরনের কোনো। আইনজীবীর আক্ষেপ, এরকম হতে থাকলে তার জমির দরকার নেই, পুলিশের ওপরেও আর ভরসা নেই বলে বিস্তর ক্ষোভ আইনজীবীর। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এক ঝাঁক তারকার উপস্থিতি ধন্য অডিটোরিয়ামে। উদ্বোধনে বিশেষ অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহা। এবছর চলচ্চিত্র উৎসবের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। 21টি দেশের 175টি সিনেমা দেখানো হবে উৎসবে। বাংলাদেশের সিনেমা দেখানো হবে না এবছরের উৎসবে। 21টা দেশের প্রায় 175টা ছবি দেখানো হবে। আর ফ্রান্স যেহেতু আমাদের ফোকাস কান্ট্রি, তাই ফ্রান্সেরও 21টা সিনেমা দেখানো হবে। 11 তারিখ পর্যন্ত বিভিন্ন হলে এই সিনেমাগুলো চলবে। এই ছোট্ট মঞ্চের জন্য আমরা জায়গা দিতে পারিনি, কিন্তু আমাদের হৃদয়ে আপনাদের জায়গা আছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে, বাংলা জয় করুক বিশ্বকে, বাংলা হোক বিশ্ব বাংলা। জয় হিন্দ, জয় বাংলা। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লং লিভ। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন।